আমি শিখা হাজরা। আমি আমার চ্যানেলে আমার সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। আন্তরিক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের মহাবিহার পাঠ করে শোনাচ্ছি। আমি আমার গল্প কবিতা পাঠের মাধ্যমে আপনাদের আনন্দ দেবার চেষ্টা করে আসছি। আমার বিশেষ অনুরোধ, আমার কবিতা ও গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সমৃদ্ধ করবেন। আপনারা ভালো থাকবেন। আজকের গল্প মহাবিহার। বিদায় অনুষ্ঠানেও শিলাবতীর অভ্যস্ত সংযম আর গাম্ভীর্যের ব্যতিক্রম দেখল না কেউ। মেয়েরা তাকে ভক্তি করত এবং ভয় করত। শিক্ষয়িত্রীরা তাকে শ্রদ্ধা করতেন এবং ভয় করতেন। এই চিরাচরিত ভক্তি, শ্রদ্ধা, ভয় কাটিয়ে শেষ বিদায়ের দিনেও কারো পক্ষে তার খুব কাছে আসা হলো না যেন। সকলের কাছে থেকেও শিলাবতী যেমন দূরে ছিলেন তেমনি দূরেই থেকে গেলেন। অল্প দু চার কথায় স্কুলের উন্নতি কামনা করে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় গ্রহণ করলেন। কর্মজীবন থেকে অবসর নিলেন শিলাবতী। তার বয়স 54। সরকারি বিধি অনুযায়ী আরও 1 বছর স্বচ্ছন্দে প্রধান শিক্ষয়িত্রীর পদে বহাল থাকতে পারতেন। সরকারি চাকরির মেয়াদ আরও 3 বছর, অর্থাৎ 58 পর্যন্ত টানার জল্পনা কল্পনা চলছে। এই 1 বছরের মধ্যে সেই নির্দেশও হয়তো এসে যেত। মোটমাট আরও 4টে বছর অনায়াসে স্কুলের সর্বেসর্বা হয়ে থাকতে পারতেন শিলাবতী, এই দীর্ঘকাল ধরে যেমন ছিলেন। কিন্তু স্বেচ্ছায় বলতে গেলে তদবির তদারক করে অবসর গ্রহণ করলেন তিনি। তার স্বাস্থ্য টিকছে না, স্কুলের এত বড় দায়িত্বভার বহন করতে তিনি অক্ষম। এই বয়সেও তার শরীরের বাঁধুনি দেখলে স্বাস্থ্যহানি ঘটেছে কেউ বলবে না। 54কে অনায়াসে 44 বলে চালানো যায়। অবশ্য তার হার্টের রোগ, বাইরে থেকে তাই অসুস্থতার ব্যাপারটা চট করে বোঝা যায় না। আর রাতে যে ভালো করে ঘুম হয় না সেটা বাড়ির 2-1জন পরিচারিকা ভিন্ন আর কেউ টের পায় না। স্কুলে যখন আসেন তার ধীর স্থির গাম্ভীর্যের আড়ালে সব ক্লান্তি ঢাকা পড়ে যায়। শুভার্থীজনেরা পরামর্শ দিতে চেয়েছিলেন, একেবারে অবসর নেবার দরকার কি? লম্বা ছুটি নিয়ে কোনো স্বাস্থ্যকর জায়গায় চলে গেলেই তো হয়। এক বরাদ্দ ছুটি ছাড়া আর কখনো কোনো ছুটিই তো শিলাবতী নেননি। শিলাবতী মাথা নেড়েছেন। জীবনভর তো শুধু চাকরিই করলেন। চাকরি আর নয়, এবারে বাধা বন্ধন শূন্য ছুটি। যে মহিলা আজীবন বিরাম শূন্য কর্তব্যের মধ্যে ডুবে রইলেন, আত্মীয় পরিজনবিহীন এই ছুটি তার ক্ষতি করবে বলেই অনেকের ধারণা। সময় কাটবে কি করে? আদর্শপ্রাণা মহিলা কি নিয়ে থাকবেন এর পরে? কিন্তু বিদায় নেবার পর মুহূর্তে থেকে কেউ তাকে দেখলে অবাক হতেন। টাঙা করে একা বাড়ি ফিরছেন তিনি, সামনের আসনে বিদায়ী মালার বোঝা। শিলাবতী আপন মনে হাসছেন মৃদু মৃদু। তাকে কটা দিন হাসতে দেখেছে আপন মনে। ভালো লাগছে, হালকা লাগছে। চাকরি জীবনের সব আকর্ষণ, কর্তৃত্বের মোহ, কর্তব্যের শেকল সব ওই কণ্ঠচ্যুত মালাগুলোর মতো জীবন থেকে খসে গেছে। এই মায়া কাটানোর জন্যে দীর্ঘকাল ধরে অনেক যুঝতে হয়েছে তাকে, অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। ওরা জানে না জীবনের প্রথম সুখের মুখ দেখতে চলেছেন শিলাবতী। দেখতে দেখতে এই দিনটা কাটবে, এক ঘুমেই রাত কাটবে। সকালে ট্রেন ধরবেন তিনি, তারপর 150 মাইল পথ ফুরোতে আর কতক্ষণ। শিলাবতীর আনন্দে ভরপুর চোখের সামনে 150 মাইল দূরের সেই শান্ত স্নিগ্ধ মহাবিহারের পরিবেশটি ভেসে উঠল। বুদ্ধ তথাগতের চরণস্পর্শে সোনা হয়ে আছে সেখানকার মাটি, যেখানকার বাতাসে মিশে আছে তার সম্মতি বাণী, যেখানকার ধুলিমাটিতে, স্তূপে, তপবনে, সংগ্রহশালায় ছড়িয়ে আছে তার পব্রজিত মহিমার কত স্মৃতি। কিন্তু কোনো পুণ্যস্মৃতির আকর্ষণে ওই মহাপরিনির্বাণ স্থানে
মন উধাও হয়নি শিলাবতীর। তিনি সেখানে যাচ্ছেন একজনকে গ্রহণ করবেন বলে, একজনকে কাছে টানবেন বলে, খুব কাছে, একেবারে বুকের কাছে। সেখানকার বহু গাইডের মধ্যে যে ছেলেটা একেবারে স্বতন্ত্র, এতবার দেখাশোনার ফলে যে ছেলেটা এখন তাকে দেখলেই মাদার মাদার বলে কাছে ছুটে আসে, মুখ খুললে অনর্গল প্রায় শুদ্ধ ইংরেজি বলে, গাল গপ্প ফেদে সাগ্রহে মহাবিহারে ধূলিকণা পর্যন্ত চেনাতে চেষ্টা করে তাকে। তারপর বিদায় নেবার আগে মুখের দিকে চেয়ে দুষ্টু দুষ্টু হাসে, বলে, এতক্ষণ তোমার সঙ্গে কাটালুম, এত সব দেখালুম, ইউ শুড অ্যাট লিস্ট গিভ মি এ 5 রুপি নোট মাদার। তাকেই আনতে যাচ্ছেন শিলাবতী। নিজের অগোচরে আপন মনে আরও বেশি হাসছেন তিনি। ছেলেটা যেন তার সামনেই দাঁড়িয়ে হাসছে মুখ টিপে। প্রতিবারের মতোই দুষ্টুমি করে বলছে, মাদার, আই অ্যাম রাহুল, রিমেম্বার মি। একরাশ ঝাঁকড়া কোকড়ানো চুল, দেখলেই মন পাখি ওগুলোর মতো উৎসুক হয়ে ওঠে। ফর্সা রং অযত্নে তামাটে দেখায়, জোড়া ভুরু, টানা চোখের স্বচ্ছ দৃষ্টি, সর্বদা চঞ্চল। ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি যেন লেগেই আছে, হাসলে আরও সুন্দর দেখায়। বছর 24 হবে এখন বয়স, হিসেবে ভুল হবার কথা নয় শিলাবতী, কিন্তু দেখায় যেন 18-19। খুব লম্বা নয়, একটু রোগা ধরনের, ট্রাউজারের 2 পকেটে হাত ঢুকিয়ে সামনের দিকে একটু ঝোঁক নিয়ে হাঁটে, আর মুখে অনর্গল খই ফোটে। গেলবারের কথা মনে হতে আরও বেশি হাসি পেল শিলাবতী। 3 দিন ছিলেন, 3 দিনেই মহাবিহারে গিয়েছিলেন। স্কুলে পরপর কয়েকটি ছুটি থাকলে গিয়ে থাকেন। গেলবারের 3য় দিনে রাহুল অন্য দর্শক জুটিয়ে ফেলেছিল। তিনি যাবার আগেই তাকে না পেয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। অদূরের কতগুলো ভগ্নস্তূপের ফাঁক দিয়ে ছেলেটাই প্রথম দেখল তাকে। দেখে তার দল ছেড়ে কাছে এগিয়ে এলো, ঠোঁটের ফাঁকে হাসি ঝরল। তুমি আসবে কাল বলে যাওনি তো মাদার? আই অ্যাম এনগেজড, হাউ এভার আই অ্যাম গিভিং ইউ এ গুড গাইড। মুখের দিকে চেয়েছিলেন শিলাবতী, হেসেছিলেন হয়তো একটু, আর অল্প ঘাড় নেড়েছিলেন, অর্থাৎ তাতে হবে না। ছেলেটা বিব্রত হয়েছিল, আবার একটু খুশিও হয়েছিল। ওয়েট হিয়ার, লেট মি সি। একটু বাদে দর্শক দলটিকে অন্যের হাতে গছিয়ে দিয়ে সে ফিরে এসেছিল। কাম অন মাদার, আই এম ফর ইউ নাও। সেদিন শিলাবতী ইচ্ছে করে ছেলেটাকে জ্বালিয়েছিলেন একটু। এখানে যত স্মৃতি ছড়িয়ে আছে, 1 বছর ধরে তার বিবরণ শুনলেও ফুরাবে না। তার প্রদর্শক যে গল্পই ফেদে বসে, শিলাবতী বাধা দেন, বলেন, সত্যের মধ্যে তুমি গল্প মেশাচ্ছ, আমি তো শুনেছি এটার এই ব্যাপার। বার কয়েক থমকে গিয়ে ছেলেটা ঈষৎ বিস্ময় মেশানো কৌতুকে নিরীক্ষণ করেছে তাকে। আর ইউ এ হিস্টোরিয়ান মাদার? ইতিহাসে বিশেষজ্ঞা তিনি, সেটা আগে কখনো প্রকাশ পায়নি। আগে কান পেতে তিনি ছেলেটার কথাগুলো আস্বাদন করেছেন, শুধু তাৎপর্য খোঁজেননি। সেদিনও প্রশ্নের জবাব এড়িয়ে হাসি মুখে বলেছিলেন, কেন, আমার মতো দর্শককে বোঝাতে গিয়ে খুব সুবিধে লাগছে না বুঝি? অপ্রতিভ না হয়ে ছেলেটা দিব্যি হেসেছিল, বলেছিল, তা কেন, তোমাদের ওই শুকনো ইতিহাস আওড়ালে এখানে লোক আসা ছেড়ে দেবে, আর আমাদেরও উপোস করে মরতে হবে। তা বলে লোককে বানিয়ে বানিয়ে গল্প বলবে, সত্যি বলবে না? বড় বিচিত্র জবাব দিয়েছিল দুষ্টু ছেলেটা, এখনও কানে লেগে আছে। মুখের দিকে চেয়ে মিটি মিটি হেসেছিল আর বলেছিল, এই বানানো গল্পই আমরা সত্যি বলে বিশ্বাস করি, আর লোকেরও বিশ্বাস করতে ভালো লাগে মাদার। ভগবানের মহিমা বলার মধ্যে আবার মিথ্যা কি আছে? তাছাড়া তোমার ওই ইতিহাস যারা লিখেছে তারা সব নির্জলা সত্যি লিখে গেছে, তাই বা কী করে জানলে? এরপর শিলাবতী আর একটাও তর্ক তোলেননি। আবার হাসি পাচ্ছে। বিদায়ের আগে ছেলেটা মুখটা গম্ভীর করে তুলতে চেষ্টা করে অসংকোচে বলেছিল, তোমার জন্য একটা বড় দল হাতছাড়া করেছি মাদার। দিস টাইম ইউ শুড গিভ মি এ 10 রুপি নোট। টাকা আদায়ের বেলায় ছেলে লাজ লজ্জার ধার ধারে না, ফস ফস করে বলে বসে। ছদ্ম বিস্ময়ে চোখ কপালে তুলেছিলেন শিলাবতী।
5 থেকে একেবারে 10 কেন? অত টাকা দিয়ে কি হবে? তক্ষুনি বুঝেছে পাবে, তাই জোর দিয়ে বলেছিল, তোমাদের কাছে আবার অত কি মাদার? কিছু বেশি পেলে একটু ভালো থাকতে পারি, একটু ভালো খেতে পাই, একটু ভালো পড়তে পারি, অথচ ও কটা টাকা তোমাদের কাছে কিছু নয়। শিলাবতী ওর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলেন। সেদিন বুকের হাড় পাঁজর টনটনিয়ে উঠেছিল। আজ হাসছেন। আজ নিজের সঙ্গে সব বোঝাপড়া শেষ বলেই হাসতে পারছেন। অস্পষ্ট স্বরে নিজের মনেই বললেন কিছু। বলছেন, রক্তে লেগে আছে সুখের স্বাদ, ভালো থাকতে খেতে পড়তে চাইবে না কেন? দেখি এবার কত সুখে থাকতে পারিস তুই, আর তোকে লোকের কাছে হাত পেতে বেড়াতে হবে না। বাড়ি গাম্ভীর্যের বর্মআটা কর্তির বদলে এইদিকে একখানা হাসি খুশি মুখ দেখবে বাড়ির পরিচারক পরিচারিকা কটিও আশা করেনি হয়তো। আরও বিস্মিত কর্ত্রী তাদের ঘরে ডেকে এনে ভারী সদয় মুখে 2 মাসের করে মাইনে আগাম দিয়ে বিদায় দিলেন। যখন এই রাত পোহালে তারা অন্য কাজ দেখে নেয় যেন তিনি এখান থেকে চলে যাচ্ছেন। জিনিসপত্র একরকম গোছগাছ করাই ছিল। সুটকেসটা গুছিয়ে নিলেন, আর যা থাকলো সকালেই হয়ে যাবে। সুটকেস থেকে শিলাবতী তার তরুণ গাইডের ছবিটা বার করে টেবিলে রাখলেন। হাসছেন মুখ টিপে। গাইডও বটে, বাকি জীবনটা ওই ছেলের সর্দারিতেই চলতে হবে। ছেলেটাও যেন তাই বুঝেই হাসছে তার দিকে চেয়ে। ছবিটা অনেক দিন আগে শিলাবতী নিজের হাতে তুলেছিলেন, ওর পরিচয় সম্বন্ধে একেবারে নিঃসংশয় হবারও আগে। ওকে দেখে অনেক সম্ভব অসম্ভব যখন মনের মধ্যে ভিড় করে আসতো, তখন ওকে দেখলে কবেকার কোন বিস্তৃত উৎসে যখন বান ডাকত, তখন ওর মুখের দিকে চেয়ে হাসলে বুকের শুকনো হাড় পাঁজরে যখন সুখের প্রলেপ লাগত, তখন। 3 বছর আগে এই ছবি যে তিনি তুলেছিলেন সেটা শঙ্করাচার্য জানতেন না। তিনি অনেক প্রত্যাশীকে বাতিল করে এই গাইড তাকে ঠিক করে দিয়েছিলেন। আর সে সময় কিছু গোপন করার জন্য তিনি সন্তর্পণে এক ছদ্ম গাম্ভীর্যের বিবরে নিজেকে প্রচ্ছন্ন রাখতে চেষ্টা করেছিলেন। ছবিটা তুলে এনে শিলাবতী এই ঘরের এই টেবিলেই রেখেছিলেন। দেখে পরিচিতেরা জিজ্ঞাসা করছেন, এ কে? কেউ বা সমনোযোগী দেখে শুধিয়েছেন, ছোট ভাইটাই কেউ নাকি, অনেকটা আপনার মতোই মুখের আদর। না, তখনও শঙ্করাচার্য তাকে বলেননি এ কে, কিন্তু মর্মস্থলের অনুভূতি দিয়ে যা বোঝবার শিলাবতী বুঝে নিয়েছিলেন। অতিথি অভ্যাগতদের প্রশ্ন এবং মন্তব্য শুনলে আশায় উদ্দীপনায় তার মুখ লাল হতো, গাম্ভীর্যের আড়াল নিতে হতো তাকেও। শিলাবতীর জীবনে 2টো ঝড় গেছে, একটা ছোট একটা বড়। যাকে কেন্দ্র করে ঝড় তিনি শঙ্করাচার্য। যা হবার কথা নয়, শিলাবতীর জীবনে একে একে তাই হয়েছে, তাই ঘটেছে। ব্লাড প্রেশারে কাবু দরিদ্র স্কুল মাস্টারের 15 বছরের বিধবা মেয়ে সসম্মানে MA পাশ করে নিজের 2 পায়ে ভর দিয়ে একদিন সোজা হয়ে দাঁড়াবে, সে আশা সেদিন সুদূর স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই স্বপ্ন সত্য হলো যখন, তখন এক মর্মান্তিক আঘাতে বুক ভেঙে গেল তার। সেই ভাঙা বুক আর জোড়া লাগেনি। কিন্তু সেসব অনেক পরের কথা, তার অনেক আগে ভবিতব্যের কথা। মেয়ে সুশ্রী 14 বছরে বিয়ে দিয়েছিলেন। 1 বছর না ঘুরতে ঝড় জলে নৌকাডুবি হয়ে তর তাজা জামাই খোয়ালেন তিনি। 15 বছরের মেয়ের বৈধব্য দেখলেন, তাও সহ্য করলেন। গঙ্গার গর্ভে তাকে হারালেন। তাকে ভালো করে চেনা হয়নি শিলাবতী, কিন্তু প্রায় 15 বছর বাদে এক বিচিত্র গোধূলিতে সেই গঙ্গার বুকেই যেন একজনকে পেলেন। তাকে একেবারে ছেটে কোনোদিনই পারেননি শিলাবতী, আগেও না পরেও না। তিনি শঙ্করাচার্য, অবস্থাপন্ন রক্ষণশীল উত্তরপ্রদেশীয় পরিবারের ছেলে। বাড়িতে 12 মাসে 13 পার্বণের প্রচলন। দূরসম্পর্কের আত্মীয় শিলাবতীদের। শিলাবতীর বাবা তাঁদেরই অনুগৃহীত ছিলেন। একই বাড়িতে এক বিচ্ছিন্ন অংশে থাকতেন। শিলাবতী বিধবা হওয়ার পর সেই বাড়ির কৃতি সন্তান শঙ্করাচার্যই একটা অবলম্বনের পথ দেখালেন।
শঙ্করাচার্য তখন 22-23 বছরের তরুণ, বিশ্ববিদ্যালয়ের রত্ন বিশেষ। তার আগ্রহে, উৎসাহে, উদ্দীপনায়, হতাশার মধ্যে এক টুকরো আলো দেখলেন দুঃখী পরিবারটি। শিলাবতীর পড়াশোনা চলতে লাগলো। আচার্য গৃহে একটা চাপা সংশয় দেখা গেল। আরও 7-8 বছর পরে কুলের গৌরব অমন হীরের টুকরো ছেলে বিয়ে করতে চায় না কেন? শঙ্করাচার্য তখন অধ্যাপনা করেন। ছোট এক ভাইয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু তিনি বিয়ের কথা কানেও তোলেন না। আরও 3-4 বছর বাদে বাড়ির লোকের সন্দেহ আরও ঘনীভূত হলো। 32-33 বছর বয়সেও ছেলেকে বিয়েতে রাজি করানো গেল না। চেষ্টা শিলাবতীও করেছেন। বলেছেন ব্যাপারটা ভালো হচ্ছে না, 5 জনে 5 রকম ভাবছেন, তার বিয়ে করা উচিত। তার জীবনে শঙ্করাচার্য বিধাতার পরম আশীর্বাদের মতো এসেছেন। কেউ তাকে হেয় চোখে দেখলে তার পরিতাপের সীমা থাকবে না। শঙ্করাচার্য এক কথাও কানে তোলেনি। প্রথমে বলেছেন ওসব ঝামেলা পোয়ানোর সময় নেই তার। পরে সরাসরি বলেছেন তিনি পৈতৃক সম্পত্তির প্রত্যাশা রাখেন না, বিধবা বিবাহ করলে আপত্তি কী? শুনে শিলাবতী কানে আঙুল দিয়েছেন। পরে তাকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু কথা তুললে শঙ্করাচার্য ওই এক কথাই বলেন। শিলাবতীকে বেশি বিরূপ হতে দেখলে বলেন, একটা সমস্যাকে বড় করে তুলে লাভ কি? তার থেকে আমি যেমন আছি থাকতে দাও, বিয়ে না করলেও মানুষের দিন কাটে। তাই কাটতে লাগলো। এরও 3 বছর বাদে শিলাবতীর শেষ পরীক্ষা হয়ে গেল। আশাতীত ফলের ঘোষণা যেদিন কানে এলো, কৃতজ্ঞতায় শিলাবতীর 2 চোখ ছলছল করে উঠেছিল। এই সাফল্যের 16 আনাই কার প্রাপ্য, এ তাঁর থেকে ভালো আর কে জানে? সেদিনই শঙ্করাচার্য এক সময় তাকে জানালেন কিছু আলোচনা আছে। ব্যবস্থা মতো এক জায়গায় সাক্ষাৎ হলো দুজনার। তখনও সন্ধ্যা হয়নি। কি ভেবে শঙ্করাচার্য একটা নৌকা ভাড়া করলেন। এই দূরের এলাকায় কেউ তাদের চিনবে না, তাছাড়া একটু বাদেই দিনের বিদায় আলো নিশ্চিহ্ন হবে। কিন্তু কথা কিছু হলো না। মুখোমুখি দুজনে চুপচাপ বসে রইলেন। মাঝি তার ইচ্ছে মতো নৌকা বেয়ে চলল। অনেকক্ষণ বাদে শিলাবতী জিজ্ঞাসা করলেন, কি বলবে? শঙ্করাচার্য হেসে বললেন, অনেক বলবো, অনেক বোঝাবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই বলার নেই, কিছুই বোঝাবার নেই। যাই বলি ঘুরে ফিরে সেটা এই ভেসে বেড়ানোরই কথাই। সমস্ত ক্ষণের মধ্যে আর কথা হয়নি। দুজনে মুখোমুখি বসেছিলেন। মাঝে বেশ খানিকটা ব্যবধান। দুজনে দুজনকে এক একবার দেখছেন শুধু। কিন্তু সেদিন আকাশে ষড়যন্ত্র ছিল, বাতাসে জাদুর মোহ ছিল, ভরা জ্যোৎস্নায় থালার মতো চাঁদের বুকে সব খোয়ানোর ইশারা ছিল। সেই জ্যোৎস্না ধোয়া জলের কলকাকলিতে সর্বনাশা কানাকানি ছিল। শঙ্করাচার্য হাত ধরে নৌকা থেকে নামালেন যখন, শিলাবতী তখনও আত্মবিস্তৃত বিহ্বল। হাতের স্পর্শেও সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। তারপর রাত্রি, নিঝুম নীরব রাত্রি। দরজায় মৃদু শব্দ হলো। শিলাবতী চমকে উঠলেন। 2 কান উৎকর্ণ। তিনি জানতেন কেউ আসবেন। তিনি জানতেন বন্ধ দরজা খুলে দিতে হবে। খুলে দিলেন। এই রাতের যৌবন বাস্তবের আগন্তুককে ফেরাবার সাধ্য তার নেই, ফেরাবার ইচ্ছেও নেই। সেই বিহ্বলতার মধ্যেই একে একে আরও অনেকগুলো রাত কেটে গেল। দিনের অবসানে উন্মুক্ত 2টি হৃদয়ের একটি প্রতীক্ষা, রাতের প্রতীক্ষা। এরপর শঙ্করাচার্য আত্মস্থ হলেন। তিনি ঘোষণা করলেন শিলাবতীকে বিবাহ করবেন। বনেদি রক্ষণশীল সংসারে যেন বাজ পড়ল একটা। শঙ্করাচার্যর বাবা নির্মম হয়ে উঠলেন। এদিকে তেমনি বজ্রাহত হয়েছিলেন শিলাবতীর বাবা। তার উপর বুকে অপমানের শেল বিদ্ধ হল। বৃদ্ধ প্রভু আচার্য বড় নির্মমভাবে তাকে শাসালেন। বিশ্বাসঘাতক, বেঈমান বললেন। সেই মুহূর্তে মেয়ে নিয়ে তাকে দূর হয়ে যেতে বললেন। সেই মুহূর্তে না হোক, 2 দিনের মধ্যে শিলাবতীর বাবা বড় আঘাত নিয়ে এই জগৎ সংসার থেকে দূর হয়ে গেলেন। ব্লাড প্রেশারের রোগী, কটূক্তি শুনতে শুনতেই একসময় মাথা ঘুরে পড়ে গেলেন। মৃত্যুর 2 ঘন্টা আগে
একখানা হাত তুলে কিছু যেন নিষেধ করতে চেষ্টা করেছিলেন শিলাবতীকে। সেটা আর কেউ না বুঝুক, শিলাবতী বুঝেছিলেন। একটা সামান্য চাকরি সংগ্রহ করে শিলাবতী বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। কিন্তু শঙ্করাচার্য পরিত্যাগ করতে চাননি তাকে। স্থির সংকল্প নিয়ে এসেছিলেন। ত্যায্যপুত্র হবেন, এত বড় বিষয় আশয় থেকে বঞ্চিত হবেন, বাপের এই ঘোষণারও পরোয়া করেননি। কিন্তু শিলাবতী রাজি হননি। শান্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, তোমাকে আমি কোনোদিন চিনতে ভুল করিনি, তবু এখানেই শেষ হোক। তাকে বোঝানো সম্ভব হয়নি। শেষ সেখানেই হলো না। নিজের দেহের অভ্যন্তরে নতুন বারতার সূচনা উপলব্ধি করলেন কিছুদিন যেতে না যেতে। আগন্তুক আসছে। শিলাবতী এইবার বিচলিত হলেন একটু। নতুন করে মনস্থির করতে হলো তাকে। শঙ্করাচার্যকে ডেকে পাঠালেন। শুনে শঙ্করাচার্য আরেক দফা মত বদলাতে চেষ্টা করলেন শিলাবতী। অনেক অনুরোধ করলেন, অনেক অনুনয় করলেন, রাগ অভিমান পর্যন্ত করলেন, কিন্তু বিয়েতে রাজি করাতে পারলেন না তাকে। শিলাবতীর এক কথা, যে আসছে তার ব্যবস্থার ভার শুধু তুমি নাও, নিয়ে আমাকে মুক্তি দাও। তোমাকেও আমি তার সঙ্গে জড়াতে বলছি না। তোমার অর্থের জোর আছে, অনেক রকম ব্যবস্থাই তোমার পক্ষে সহজ। যথাসময়ে সন্তান এসেছে। নির্মম শান্ত চিত্তে শিলাবতী 8 দিনের ছেলেকে তাঁর হাতে তুলে দিয়েছেন। বলেছেন, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। তুমি যে ব্যবস্থা করবে তাই ওর পক্ষে ভালোভাবে ধরে নেব। এরপর অনেক দিন আর শঙ্করাচার্য তার সঙ্গে দেখা করেননি। তবু একদিন শিলাবতীর কানে খবর এলো একটা, শঙ্করাচার্যের বাবা তাকে বিষয় আশয় থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত করেছেন নাকি। তার বিশ্বাস, তার অবর্তমানে ছেলে শিলাবতীকেই ঘরে এনে তুলবে। শিলাবতী ভেবে চিনতে একটা চিঠি লিখলেন শঙ্করাচার্যকে। লিখলেন, আমাকে যদি ভালোই বেসে থাকো কোনো দিন, বোকামি করে এত বড় শাস্তি তুমি আমার মাথায় চাপিয়ে দিও না। আমার কাজের ব্রত পণ্ড করো না। কাউকে ঘরে এনে তার প্রতি সুবিচার করলে আমি সব থেকে খুশি হব। তারপর শঙ্করাচার্য বিয়ে করেছেন। খবরটা পাওয়া মাত্র শিলাবতীর বুক থেকে মস্ত একটা বোঝা নেমে গিয়েছিল যেন। 2 বছর 4 বছর বাদে একবার দেখা হয়েছে তাদের। আশ্চর্য রকম সহজ হতে পেরেছেন দুজনেই। গোড়ায় একবার মাত্র ক্ষণিকের জন্যে এক শিশুর প্রসঙ্গে ঈষৎ কৌতূহল দেখা দিয়েছিল শিলাবতী। শঙ্করাচার্য হাসি মুখে বলেছিলেন, জানতে চেও না, তার পক্ষে যা ভালো তাই করেছি। 10-12 বছর বাদে শিলাবতী হঠাৎ আর একবার জিজ্ঞাসা করেছিলেন, সত্যি আছে না গেছে? আছে, ভালোই আছে, কিন্তু আজ তোমার দুর্বলতা দেখলে আমি রাগ করব। শিলাবতী তৎক্ষণাৎ নিজেকে সংযত করেছেন। কঠিন তাড়নায় নিজেকে কর্তব্যের পথে টেনে নিয়ে গেছেন। অবকাশ কখনো চাননি, অবকাশ শত্রু। বছর 3 আগের কথা, মহাবিহারে এসেছিলেন, সঙ্গে শঙ্করাচার্য ছিলেন। এই বয়সে নির্লিপ্ত সহজ মেলামেশাটা আরও সহজ হয়েছে। এত গাইডের মধ্যে শঙ্করাচার্য খুঁজে পেতে ওই রাহুলকে বার করলেন। ছেলেটা তাকে খুব ভালো করে চেনে আর ভক্তি শ্রদ্ধাও করে মনে হলো। হঠাৎ কি মনে হতে হৃৎপিণ্ডের রক্ত চলাচল থেমে আসার উপক্রম শিলাবতী। ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে অন্তঃস্থলে এমন একটা আলোড়ন উঠল কেন তার। এই সৎ চঞ্চল মিষ্টি কচি মুখখানা বড় কাছের, বড় আকাঙ্ক্ষার, এক স্বপ্নের চেনা বলে মনে হলো কেন। শঙ্করাচার্যের মুখের অভিব্যক্তি যেন অন্যরকম। সম্ভাবনাটা সমূলে বাতিল করতে চেষ্টা করলেন শিলাবতী। অসম্ভবই ভাবলেন, কিন্তু ছেলেটাকে ভারী ভালো লাগলো তার। চটপটে ফটফটে, মুখে হাসি লেগেই আছে, আর অনর্গল কথা। সাহস করে গাইড প্রসঙ্গে একটা কথাও জিজ্ঞাসা করলেন না শিলাবতী। যা ভাবছেন সত্যি তো নয়, উল্টে যে দুর্বলতা প্রকাশ পাবে তা হয়তো আর গোপন করা সম্ভব হবে না। কিন্তু বাড়ি ফিরে একটা অস্বস্তি বড় হয়ে উঠতে লাগলো আবার। শঙ্করাচার্য বেছে বেছে ওকেই ডাকলেন কেন? সকৌতুকে বারবার তাকেই দেখছিলেন কেন? কিছুকাল বাদে আরেক ছুটিতে শিলাবতী একাই এলেন মহাবিহারে। খুঁজে খুঁজে
ওই গাইডকেই বার করলেন। দিব্যি আলাপ জমে উঠল সেবারে। এরপর মাঝে মাঝে আসতে লাগলেন তিনি। কয়েকদিনের ছুটি পেলেই আসেন। কি এক অদৃশ্য আকর্ষণ তাকে টেনে টেনে আনে। ছেলেটা মাদার মাদার বলে হাসি মুখে সামনে এসে দাঁড়ায়। শিলাবতী জিজ্ঞাসা করেছিলেন, সে ইংরেজি বলে কেন? মাতৃভাষা জানে না? ছেলেটা হেসে বলেছিল, জানে, তবে ছেলেবেলা থেকে মিশনে মানুষ হলে ইংরেজি বলতেই সুবিধা হয়। আরও হেসে মন্তব্য করেছিলেন, তোমাদের মতো শিক্ষিত দর্শকদের কাছে তার কদরও বেশি হয় মাদার। ধারণাটা ক্রমশ বদ্ধমূল হয়ে আসছিল শিলাবতী। তার ঘরে ওর ছবি দেখেও তো অনেকে জিজ্ঞাসা করেছে কে হয়। তারা তো কিছু কল্পনা করেনি তারা মিল দেখে কি করে। আর সহ্য করতে না পেরে শেষে শঙ্করাচার্যকে চিঠি লিখলেন। সংক্ষিপ্ত প্রশ্ন, তার ধারণা সত্যি কিনা। দিন কয়েক বাদে জবাব এলো, সত্যি। এই কটা দিন অধীর আগ্রহে উন্মুখ হয়েছিলেন শিলাবতী। জবাব পাওয়া মাত্র দেহের সমস্ত রক্ত যেন মুখের দিকে ছুটোছুটি করতে লাগলো। আত্মস্থ হওয়ার পর প্রথমে ভয়ানক রাগ হলো শঙ্করাচার্যের ওপর। অন্যের কাছে হাত পেতে জীবিকা অর্জনের পথে ঠেলে দিয়েছেন বলে জীবনে আর যেন ক্ষমা করতে পারবেন না তাকে। অথচ মন বলছে ওই পথে এসেছে বলেই ছেলেটার অমন সুন্দর অমলিন মুখ আজও দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। রাতের ঘুম গেছে শিলাবতীর। আগের দিনের চেয়ে পরের দিন শরীর বেশি খারাপ মনে হয়েছে। কাজে মন দেয়া শক্ত হয়েছে। জানার পর আর মহাবিহারে যাননি। সব বোঝাবুঝির অবসান হয়েছে, সব পিছুটান গেছে, এইবার যাবেন। মহাবিহারে পৌঁছলেন যখন প্রায় বিকেল। দুপুরে সামান্য বিশ্রামের সময় বলে ইচ্ছে করেই দেরিতে এলেন একটু। খুঁজতে হলো না, হাসি মুখে সাগ্রহ এসে নিজেই এগিয়ে এলো। বলল, এবারে তুমি অনেকদিন পরে এলে মাদার। শিলাবতীও হাসলেন। হ্যাঁ, তুমি ভালো ছিলে, পারফেক্টলি, বাট ওয়ার ইউ আর রাইট মাদার। তার দৃষ্টিতে ঈষৎ সংশয়। শিলাবতীর ইচ্ছে হলো দুহাত বাড়িয়ে ওকে কাছে টেনে আনেন। হাসি মুখে জবাব দিলেন, ভালোই তো ছিলাম, কেন তুমি খারাপ দেখছ? এ প্রসঙ্গ বাতিল করে দিয়ে ছেলেটা তরবর করে বলল, এসো, তোমাকে শোনাবো বলেই এবারে অনেক নতুন কিছু স্টাডি করে রেখেছি। দ্বিধাজড়িত কণ্ঠে শিলাবতী বললেন, কিন্তু আজ তোমার সঙ্গে আমার অন্য কিছু কথা ছিল রাহুল। ছেলেটা হাসি মাখা কৌতুকে দুই এক মুহূর্ত দেখল তাকে। তারপর চিরাচরিত চঞ্চল ব্যস্ততায় বলল, কথা পরে শুনবো, ওদিকে আলো কমে আসছে। আগে তোমাকে দেখিয়ে শুনিয়ে দিই, নইলে টাকা আদায় করবো কোন মুখে? দিস টাইম অলসো আই এক্সপেক্ট এ 10 রুপি নোট। শিলাবতী সতৃষ্ণ চোখে চেয়ে আছেন তার দিকে। বললেন, তার থেকে অনেক বেশিই দেব। রিয়েলি? হাউ লাকি। খুশির আতিশায্যে মাথা ঝাঁকিয়ে পা বাড়ালো। এসো শিগগির, এরপর কিছু দেখতে পাবে না। আরও আগে আসা উচিত ছিল। অগত্যা নিরুপায় শিলাবতী অনুসরণ করলেন তাকে। সে পাথর দেখাচ্ছে, মূর্তি দেখাচ্ছে, স্তূপ দেখাচ্ছে, আর মন্তব্য জুটছে। কিন্তু শিলাবতীর কানে কিছুই যাচ্ছে না। তিনি শুধু দেখছেন তাকে। খেয়াল হলে মাঝে মাঝে মাথা নাড়ছেন, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনছেন যেন তিনি। একবার শুধু তার কথা শুনে বুকের তলায় মোচড় পড়েছিল একটা। একদিকে আঙুল দিয়ে দেখিয়ে রাহুল বলছিল, ওটা অজ্ঞাত কৌণ্ডিল্যের স্তূপ। একেবারে অজ্ঞাত কুলসীর একজন তপস্যার জোরে তথাগতকে পরিতুষ্ট করেছিলেন। ওটা তাঁর স্মৃতি। ঈষৎ অসহিষ্ণু মুখে শিলাবতী বলেছিলেন, তা তো হলো, আমার কথা শুনবে কখন? হাসি মুখেই ছেলেটা নিশ্চিন্ত করেছিল তাকে। আমার সঙ্গে থাকলে কেউ তোমাকে যেতে বলবে না, 6টা বাজুক। এই দেখো মৃগদাব তপবন। এবারে কত বাড়ানো হয়েছে, আর এত হরিণও তুমি গেলবার দেখনি। মৃগদাবের গল্প জানো তো? শিলাবতী মাথা নাড়লেন, জানেন। ছেলে আবার মহা উৎসাহে স্তম্ভভার মূর্তি আর সংগ্রহ বিশ্লেষণে মেতে গেল। 6টা বাজল। 6টা পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ এখানকার। বড় করে একটা দম ফেলল ছেলেটা। ঈষৎ শান্ত, মিষ্টি করে হাসলো তার দিকে চেয়ে বলল, আচ্ছা, এবারে এসো গল্প করা যাক। একটা বড় হলের ভেতর দিয়ে
কোথায় নিয়ে চলল তাকে জানেন না। লোকজন চলে যাওয়ার ফাঁকা পরিবেশ স্তব্ধ লাগছে। তাকে নিয়ে গোটা হল পেরিয়ে আর একটা বড় হল ঘরে এলো সে। সেই ঘরে প্রায় ছাদ ছোঁয়া বুদ্ধের এক প্রকাণ্ড মূর্তি। ছেলেটা সোজা সেই মূর্তির পায়ের কাছে বসে পড়ে সেই পায়েরই বেশ আরাম করে ঠেস দিল। নরম করে একটু হেসে বলল, কাজ না থাকলে আমি এখানে বসে বিশ্রাম করি, ভালো লাগে। তুমি এই শিলার ওপর বসো মাদার, তারপর বলো কি কথা আছে। শিলাবতী বসলেন। কি এক অস্বস্তি যেন তাকে পেয়ে বসেছে। তবু সংকোচ করলে চলবে না। মৃদু শান্ত মুখেই বললেন, তোমাকে আমি নিতে এসেছি, আমার সঙ্গে চলো, আমার কাছেই থাকবে তুমি। এইটুকু মাত্র বলে নিজেই বিস্মিত তিনি। শোনা মাত্র বিষম অবাক হবে ভেবেছিলেন, হতভম্ব হবে ভেবেছিলেন, কিন্তু তার মুখের দিকে চেয়ে রাহুল হাসছে মিটিমিটি। তার মুখ চোখে অপ্রত্যাশিত কিছু শোনার চিহ্ন মাত্র নেই। এমন সুন্দর হাসিও শিলাবতী আর যেন দেখেননি। একটু অপেক্ষা করে খুব সহজ মুখে রাহুল বলল, মাদার, তুমি কে আমি জানি। গেলবারে মিস্টার আচার্য বলেছেন, আমার বাবাকে বলেননি, কিন্তু তোমাকে তিনি চিনিয়ে দিয়ে গেছেন। তুমি একদিন এই ইচ্ছে নিয়ে আসবে জেনেই হয়তো তিনি জানিয়ে রাখা দরকার মনে করেছিলেন। আশায় আশায় শিলাবতীর সর্বাঙ্গী স্নায়ুগুলি কাঁপছে থরথর করে। জীবনের চরম কথা অথবা পরম কথা, যা হোক একটা কিছু যেন তিনি শুনবেন এক্ষুনি। বুদ্ধের মসৃণ পায়ের দিকটায় হাত বুলোতে বুলোতে খুব মিষ্টি করেই রাহুল আবার বলে গেল, দেখো মাদার, জন্মের পর থেকে এত বড় প্রবঞ্চনারও এতটুকু দাগ লাগেনি যার দয়ায়। এই বয়সে তার পায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আজ আর কতটুকু আশ্রয় তুমি আমাকে দিতে পারো বলো। তুমি কষ্ট পেও না, আমি খুব ভালো আছি। আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে তুমি নিরাশ্রয় করতে চেও না মাদার। উঠল, শান্ত মুখে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল সে। শূন্য ঘর, সমুন্নত বিশাল বক্ষ, প্রসন্ন নেত্র, শিলাময় অমিতাভ মূর্তি, সামনে চিত্রাবৃতা শিলাবতী।